আজকে আমি রিপ্রোডাক্টিভ হেলথের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। আগের দিন আমি রিপ্রোডাক্টিভ হেলথের ফার্স্ট পার্টে বিভিন্ন রকম এসটিডি মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে রিপ্রোডাক্টিভ হেলথের বিষয়বস্তু হলো বার্থ কন্ট্রোল মেথড। তো কিভাবে আমরা বার্থকে কন্ট্রোল করতে পারি সেই নিয়ে আজকে আলোচনা করব। তো আমাদের মতো দেশে পপুলেশন একটা বিশাল সমস্যা। তো এই যে পপুলেশন এত বেশি তার সবথেকে বড় কারণ হলো শিক্ষা। মানুষ যদি বুঝতে শেখে তাহলে আমরা কিন্তু এই সমস্যা থেকে সমাধান পেতে পারি। 1951 সালে একটা ইন্ডিয়াতে ল হয়েছিল যেখানে বলা হয়েছিল যে একজন দম্পতির একটা মাত্র সন্তান হবে। তো সেই ক্ষেত্রে এরকম একটা ট্রায়াঙ্গেল লোগো তারা ইউজ করেছিল এবং ওখানে বলা ছিল ছোট পরিবার সুখী পরিবার। তো এই লোগোটা তোমরা অনেক জায়গায় অনেক সময়ই দেখে থাকবে, এমনকি লরিতেও দেখা যায়। তো এই যে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে মেয়েদের অল্প বয়সে বিয়ে হচ্ছে। তো এই জনসংখ্যা বৃদ্ধি আমরা বৃদ্ধিটা কমাতে গেলে আমাদের যেটা করতে হবে জন্ম নিয়ন্ত্রণ করতে হবে। এই জন্ম নিয়ন্ত্রণের অনেকগুলো মেথড আছে। মেন আমরা যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সেটা প্রধানত দুটো ভাগে ভাগ করা হয় এবং সেগুলোকে আরও ভাগে ভাগ করা হয়। চলো আমরা একটা চার্ট দেখে নিই। আমরা যে জন্ম নিয়ন্ত্রণের জন্য যে দুটি মেথডের কথা বললাম তার মধ্যে আছে একটা হলো স্পেসিং মেথড, যেটা নিয়ে আমি এখন আলোচনা করব। আরেকটা আছে হলো পার্মানেন্ট মেথড, সেটা আমি পরে দেখাচ্ছি। তো আমরা স্পেসিং মেথড নিয়ে আলোচনা করব। প্রথমে এই স্পেসিং মেথডটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো ন্যাচারাল মেথড আর একটা হলো বেরিয়ার মেথড। তো ন্যাচারাল মেথডের মধ্যে তিনটে ভাগ পড়ে। ন্যাচারাল মেথড সেটা ক্যালেন্ডার মেথড হয়, উইথড্রল মেথড হয় আর ল্যাকটেশন হয়। তো ন্যাচারাল মেথডের মধ্যে প্রথমে আমরা ক্যালেন্ডার মেথড কি সেটা আগে জেনে নিই। ক্যালেন্ডার মেথড কি? আমরা জানি ফিমেলদের ওভিউলেশন যে হয় সেটার মোটামুটি একটা নির্দিষ্ট সময় আছে। তো যদি আমরা মেনস্ট্রুয়েশন সাইকেলটাকে 28 দিন ধরে নিই তবে তার ওভিউলেশন 14 ডেজে হয়। কিন্তু এই ওভিউলেশন পিরিয়ডটা যদি আমরা ম্যাক্সিমাম 10 থেকে 19 দিন ধরি তাহলে ওই 28 দিনের মধ্যে 10 থেকে 19 দিন বাদ দিয়ে যেই সময়টা পড়ে থাকবে সেই সময় যদি যৌন মিলন করা হয় তাহলে ফার্টিলাইজেশন হওয়ার চান্সেস নেই। কারণ ওই 10 থেকে 19 দিনটা আমরা ফার্টাইল পিরিয়ড হিসেবে ধরে নিই, কারণ ওই সময়ের মধ্যে ওই সময় যে কোনো সময়ের মধ্যে মানে ওই 10 থেকে 19 দিনের যে কোনো দিনের মধ্যে কিন্তু ওভিউলেশন হতে পারে। তো ফার্টিলাইজেশন হওয়ার চান্সেস থাকছে। কিন্তু ওই সময়টা বাদ দিয়ে বাকি যে সময়টা মানে মেনস্ট্রুয়েশন ব্লিডিংয়ের সে 1 থেকে 4 দিন বাদ দিয়ে বাকি যে সময়টা সেই সময়টা কিন্তু আনফার্টাইল সময়। তো সেই সময় যদি যৌন মিলন করা হয় তবে কিন্তু ফার্টিলাইজেশন হওয়ার চান্সেস নেই। তো সেভাবেও কিছুটা কিন্তু জন্ম নিয়ন্ত্রণ করা সম্ভব। এই মেথডটা কিন্তু 100% তা কিন্তু বলতে পারবো না, কিন্তু কিছুটা হলেও জন্ম নিয়ন্ত্রণ করা সম্ভব। তো এটা গেল হলো ক্যালেন্ডার মেথড। ন্যাচারাল মেথডের মধ্যে পড়ছে এটা ক্যালেন্ডার মেথড। নেক্সট যে মেথডটার কথা বলবো ন্যাচারাল মেথডের পার্ট সেটা হলো উইথড্রল মেথড। উইথড্রল মেথডটা কি? এই মেথডে ইনসেমিনেশন হওয়ার আগে পেনিসটাকে বার করে আনতে হবে। তার মানে কি ইজাকুলেশন যেটা সেটা বাইরে করতে হবে, সিমেন্স যেন কোনো মতে ফিমেলদের ভ্যাজাইনাতে না পড়ে। এটাই হলো উইথড্রল মেথড। এটা হলো একটা জন্ম নিয়ন্ত্রণের আরেকটা পদ্ধতি। এই পদ্ধতিতে যেহেতু সিমেন্স ভ্যাজাইনাতে পড়ছে না তাই ফার্টিলাইজেশন হওয়ার চান্স নেই। তবে কোনোটাই কিন্তু 100% নয়। আমি আগেরটাও বলেছি 100% নয়, এটাও কিন্তু নয়, কারণ কোনো না কোনো মোমেন্টে হয়েই যেতে পারে সেটা সিমেন্সটা ভ্যাজাইনাতে পড়লো। কিন্তু যদি উইথড্রল প্রসেসটা করা হয়, পেনিসটাকে বাইরে বার করে আনা হয় ইনসেমিনেশনের আগে, তাহলে কিন্তু ফার্টিলাইজেশন হওয়ার সম্ভাবনা সেখানে থাকে না। ফলে এটাও একটা জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি। নেক্সট যে ন্যাচারাল মেথডের মধ্যে পড়ছে ল্যাকটেশনের সময়, মানে যখন বেবি হয়ে যায় তখন তো বাচ্চা দুধ খায়, তার ফলে ল্যাকটেশনের সময় অক্সিটোসিন হরমোনের লেভেলটা হাই থাকে। এর ফলে কি হয়, অক্সিটোসিন হরমোনের লেভেল যেহেতু হাই থাকে সেই সময় এফএসএস হরমোনের লেভেলটা কিছুটা কমে যায়।
যেহেতু এফএসএইচ হরমোন মানে ফলিকল স্টিমুলেটিং হরমোনের লেভেলটা কমে যাচ্ছে, তার ফলে ওভিউলেশনটা হয় না। সেক্ষেত্রে বেবি হওয়ার 3-4 মাস পর্যন্ত ওভিউলেশন না হওয়ায় ফার্টিলাইজেশন হওয়ার চান্স কিন্তু কম থাকছে। এখানেও কিন্তু সাকসেস রেট 100% নয়। ন্যাচারাল মেথডের যেই মেথডগুলো কথা বললাম, যে ভাগগুলোর কথা বললাম, কোনোটারই কিন্তু সাকসেস রেট 100% নয়। কারণ ফিমেলদের ক্ষেত্রে অক্সিটোসিন যে সিক্রেশন হবে এখানে লেভেলটা সেম নাও হতে পারে। কারো ক্ষেত্রে অক্সিটোসিন হরমোন লেভেলের হাই হতে পারে, কারো ক্ষেত্রে অক্সিটোসিন হরমোন সিক্রেশন লেভেলটা লো হতে পারে। যাদের ক্ষেত্রে অক্সিটোসিন হরমোন লেভেলটা লো, সেক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোনটা হাই থাকবে, ফলে সেখানে ওভিউলেশন হওয়ার চান্সেস থাকবে, ফলে ওভিউলেশন হলে ফার্টিলাইজেশনেরও চান্স থাকবে। তো এই 3টে মেথড হলো ন্যাচারাল মেথডের মধ্যে পড়ে। কি কি 3টে মেথড বললাম? একটা হলো ক্যালেন্ডার মেথড, আর একটা হলো উইথড্রল মেথড, আর নেক্সট হলো ল্যাকটেশনের সময়। এই 3টে মেথড যে বললাম, এটা ন্যাচারাল মেথডের মধ্যে পড়ছে এবং এর মাধ্যমে কিন্তু আমরা কিছুটা জন্ম নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু কোনোটা কিন্তু 100% নয়। এর পরের যে মেথডটা বলবো সেটা হলো বেরিয়ার মেথড। বেরিয়ার মেথডের মধ্যে অনেকগুলো ভাগ পড়ছে। সেখানে হলো ফিজিক্যাল বেরিয়ার মেথড, কেমিক্যাল বেরিয়ার মেথড, ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, আর হলো হরমোনাল মেথড। তাহলে আমরা একটা একটা করে বলছি। প্রথমে বলছি আমরা হলো ফিজিক্যাল বেরিয়ার মেথডের নিয়ে। তো বেরিয়ার কথাটার মানে কি? বেরিয়ার কথার মানে হচ্ছে বাধা দেওয়া। ফার্টিলাইজেশন হলো ওভার সাথে স্পার্মের ফিউশন। যদি ওভার কাছে স্পার্ম যেতে না পারে, মানে হলো স্পার্মকে যদি বাধা দেওয়া হয় কোনোভাবে ওভার কাছে যেতে দিতে, তাহলে কী হবে? ফার্টিলাইজেশন হবে না। তাহলে কিভাবে এই স্পার্মকে বাধা দেওয়া যায় ওভার কাছে যেতে দেওয়া? তো বিভিন্ন ডিভাইস আছে মেল এবং ফিমেলদের ক্ষেত্রে, সেগুলো ইউজ করে স্পার্মকে ওভার কাছে যেতে দিতে বাধা দেওয়া যায়। যেমন ধরো মেলদের ক্ষেত্রে সেটা হলো কন্ডোম, ফিমেলদের ক্ষেত্রে ডায়াফ্রাম বা ফিমেল কন্ডোমও বলে, কিংবা সার্ভিক্যাল ক্যাপ ইউজ করেও স্পার্মকে বাধা দেওয়া যায় ওভার কাছে যেতে দিতে। তো কন্ডোম কি? কন্ডোম হলো রাবারের মেটেরিয়াল দিয়ে তৈরি একটি ডিভাইস, মানে এটা একটা রাবার ব্যান্ড। তো যখন মেল সেক্স অর্গান এক্সাইটমেন্ট অবস্থায় আসে, তখন কন্ডোম পরে নিয়ে যদি ইন্টারকোর্স করা হয়, তখন যে ইজাকুলেশনটা হয়, তখন সেই ইজাকুলেশনটা কোথায় পড়বে? গিয়ে সেই কন্ডোমের মধ্যে গিয়ে পড়বে। তার ফলে সিমেন্সটা যেহেতু ভ্যাজাইনাতে পড়ছে না, তো সিমেন্স থেকে স্পার্মেরও পসিবিলিটি থাকছে না ওভার কাছে যাওয়ার। যেহেতু ওভার কাছে যাচ্ছে না স্পার্ম, তো ফার্টিলাইজেশন হওয়ার চান্সও থাকছে না। এই যে কন্ডোম, এটা কিন্তু রিইউজেবল নয়। এই কন্ডোমের মাধ্যমে যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, সেটা কিন্তু 100% নয়। কখনো কখনো কন্ডোমে লিকও দেখা যেতে পারে। সেই লিকেজের ফলে কিন্তু কখনো কখনো সেই প্রেগনেন্সিও চলে আসতে পারে। তো আমি যেই ন্যাচারাল মেথডগুলোর কথা বলছি, ন্যাচারাল এবং বেরিয়ার মেথডগুলোর কথা বলছি, কোনোটাই কিন্তু 100% নয়। স্পেসিং মেথডের মধ্যে যেগুলোই পড়ে, কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কিন্তু 100% নয়, একমাত্র পার্মানেন্ট মেথড ছাড়া। তো কিছুটা হলেও এইভাবে জন্ম নিয়ন্ত্রণ করা সম্ভব। এটা গেল হলো মেলদের ক্ষেত্রে, মেলরা কন্ডোম ইউজ করে কী করে জন্ম নিয়ন্ত্রণ করতে পারে। আরেকটা কথা হলো, এই কন্ডোমের মাধ্যমে কিন্তু এসটিডি মানে হলো সেক্সুয়ালি ট্রান্সমিটেড যে ডিজিজগুলো আছে, সেগুলো কিন্তু ট্রান্সমিট হওয়া ঠেকাতে পারে। তাহলে এই কন্ডোম ইউজ করে যদি ইন্টারকোর্স করা হয়, তাহলে কিন্তু সেক্সুয়ালি যে ট্রান্সমিটেড ডিজিজগুলো আছে, সেগুলো কিন্তু সংক্রমিত ব্যক্তির থেকে অসংক্রমিত ব্যক্তির দেহে কিন্তু ছড়ায় না। তো নেক্সট যে বেরিয়ার মেথডের মধ্যে ডিভাইস আছে, সেটা হলো ডায়াফ্রাম বা ফিমেল কন্ডোমও বলা হয়। তো এই ডায়াফ্রাম কি? এই ডায়াফ্রামও কিন্তু একটা রাবারের তৈরি ব্যান্ড। এই ডায়াফ্রাম কিন্তু ফিমেলরা ইউজ করে। কন্ডোম যেমন মেলরা ইউজ করে, ডায়াফ্রাম কিন্তু ফিমেলরা ইউজ করে। তো ডায়াফ্রাম হলো একটা রাবারের ব্যান্ড, তার মধ্যেও কিন্তু দুটো রিং লাগানো থাকে, একটা ছোট রিং আর একটা হলো বড় রিং। ছোট রিংটা কি করা হয়? ছোট রিংটা হলো ভ্যাজাইনার মধ্যে ফোল্ড করে এন্টার করানো থাকে, আর বড় যেই রিংটা, সেটা কোথায় আটকে বসে থাকে? লেবিয়া মেজোরা
তোমরা স্ট্রাকচারটা নিশ্চয়ই মনে আছে, ফিমেল রিপ্রোডাক্টিভ যে স্ট্রাকচার লেবিয়া মেজরা এবং লেবিয়া মাইনরার মধ্যে আটকে বসে থাকে। ফলে যখন ইন্টারকোর্স করা হয় তখন যে ইজাকুলেশন হয় সেটা কোথায় গিয়ে পড়বে? ডায়াফ্রামের মধ্যে পড়ছে। সেখানেও কিন্তু সিমেন্সটা ভ্যাজাইনাতে যেহেতু ডিরেক্ট পড়ছে না, সেক্ষেত্রেও কিন্তু স্পার্মের কিন্তু ওভার কাছে যাওয়ার পসিবিলিটিটা কমে যায়। কিন্তু জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কিন্তু আমি আগেও বলেছি 100% নয়। তো এইভাবেও কিন্তু জন্ম নিয়ন্ত্রণ করা যায়। ফিমেলরা ডায়াফ্রাম ইউজ করেও কিন্তু জন্ম নিয়ন্ত্রণ করা যায়। তো নেক্সট যে প্রসেসটা আছে সেটা হলো সার্ভিক্যাল ক্যাপ। তো সার্ভিক্যাল ক্যাপ কি? সার্ভিক্যাল ক্যাপ হলো রাবারের তৈরি একটা ক্যাপ, যেটা কি না সার্ভিক্স রিজিয়নে পরিয়ে দেওয়া হয়। তোমরা পুরো ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারটা সার্ভিক্স কোথায় আছে জানো? তো সেই সার্ভিক্স রিজিয়নে কিন্তু রাবারের ক্যাপটা পরিয়ে দেওয়া হয়। তো এই সার্ভিক্সের যে মেজারমেন্ট সেটা কিন্তু ফিমেল টু ফিমেল ভ্যারি করে। এর ফলে এই যে সার্ভিক্যাল ক্যাপটা তৈরি হবে তা মেজারমেন্ট করার জন্য কতটা মাপের হবে কোন ফিমেলের ক্ষেত্রে, তার জন্য কিন্তু প্রথমে ডক্টরের কাছে গিয়ে মেজারমেন্ট করে তারপরে কিন্তু ক্যাপটা বানাতে হবে এবং সেই মাপ অনুযায়ী সেই সার্ভিক্যাল ক্যাপটা ইউজ করতে হবে। এবং সেটা পরে যদি ইন্টারকোর্স করা হয় সেক্ষেত্রেও কিন্তু ফার্টিলাইজেশন হওয়ার চান্সেস কম থাকে। তো এইভাবে কিন্তু বেরিয়ার মেথডের মাধ্যমে কিন্তু জন্ম নিয়ন্ত্রণ করা যায়। নেক্সট যে মেথডটা যে বেরিয়ার মেথডটা আছে সেটা হলো এই তিনটে যেটা বললাম হলো ফিজিক্যাল বেরিয়ার মেথডের মধ্যে পড়ছে, মানে কন্ডোম, ডায়াফ্রাম আর হলো সার্ভিক্যাল ক্যাপ, এই তিনটে কিন্তু ফিজিক্যাল বেরিয়ার মেথডের মধ্যে পড়ছে। এবার নেক্সট যে বেরিয়ার মেথডটার কথা বলবো, মানে বাধা দেবে যে মেথডটা, সেটা হলো কেমিক্যাল বেরিয়ার মেথড, মানে কেমিক্যাল থাকবে। তো কেমিক্যাল কিসের মধ্যে থাকে? এক রকমের ট্যাবলেট বা জেলি যদি ইউজ করা হয়, স্পার্মাসাইড জেলি, সেটা কি আমরা বলি? প্রথমে হলো যদি ইন্টারকোর্স করার আগে যদি ফিমেলদের ভ্যাজাইনাতে ট্যাবলেট ভরে দেওয়া হয় তাহলে কি হয়? তাহলে যে ওই ট্যাবলেটের মধ্যে কেমিক্যালগুলো আছে সেটা কি করবে? ইজাকুলেশন যখন হবে ওই সিমেন্সের মধ্যে যে স্পার্মগুলো থাকে সেই স্পার্মগুলোকে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কি করবে? সেই কেমিক্যালসগুলো খেয়ে নেবে। ফলে কি হবে? স্পার্মগুলো নষ্ট হয়ে যাবে, স্পার্মগুলো আর ওভার কাছে পৌঁছতে পারবে না। কিংবা মেলদের ক্ষেত্রে কি ইউজ করা হয়? মেলদের পেনিসটাকে আগে স্পার্মাসাইড জেলি বলে এক রকমের জেলি আছে যেটা কিনা স্পার্মকে নষ্ট করে দেয়। তো ইন্টারকোর্স করার আগে সেই পেনিসটাকে স্পার্মাসাইড জেলি মাখিয়ে যদি নিয়ে ইন্টারকোর্স করা হয় তাহলে যখন ইজাকুলেশন হবে, ইজাকুলেশনের ফলে যে স্পার্মগুলো থাকে সেই স্পার্মগুলোকে নষ্ট কে করে দেবে? ওই স্পার্মাসাইড জেলির মধ্যে থাকা কেমিক্যালস। তো এইগুলো হলো কেমিক্যালস, মানে সেই ট্যাবলেটের মধ্যেও কেমিক্যালস থাকছে বা স্পার্মাসাইড জেলির মধ্যেও কেমিক্যালস থাকবে যেগুলো কিনা স্পার্মকে নষ্ট করে দেবে, ফলে স্পার্মটা ওভার কাছে পৌঁছতে পারবে না এবং ফার্টিলাইজেশন প্রসেস সম্ভব হবে না। তো এই কেমিক্যাল মেথডের কিন্তু বিভিন্ন রকম সাইড এফেক্টস আছে। তো এই গেল কেমিক্যাল বেরিয়ার মেথড। নেক্সট যে মেথডটার কথা আমরা বলবো ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস বা আইইউডিও বলা হয়, সংক্ষেপে আইইউডি বলে। তো এই প্রসেসটা কি আমরা জানি? এই মেথডে কপারের তৈরি একটা টি এর মতো স্ট্রাকচার থাকে। এই যে টি এর মাথাটা কিন্তু ফ্লেক্সিবল থাকে। এই আইইউডি মানে ইন্ট্রা ইউটেরাইন ডিভাইসটা কপারের তৈরি টি বলে একে কপার টিও বলা হয়। তো এই মেথডে কি হয়? এই মেথডে সার্ভিক্স রিজিয়নের মধ্য দিয়ে ইউটেরাসের মধ্যে টিটাকে প্রবেশ করাতে হবে। এই যে মেথডটা সেটা কিন্তু নিজেরা করা যাবে না, তার জন্য কিন্তু ডক্টরের কাছে যেতে হবে। তাহলে কি হলো? এই মেথডে কি করা হবে? যে টি এর মতো যে স্ট্রাকচারটা আছে, কপারের তৈরি যে টিটা আছে, সেটাকে সার্ভিক্স রিজিয়নের মধ্য দিয়ে কোথায় প্রবেশ করাতে হবে? ইউটেরাসে প্রবেশ করাতে হবে। তাহলে এই কপার টিটা কী কাজ করবে? এই কপার টির মধ্যে যে কপার আয়ন সিক্রিশন হবে, কপার টির মধ্যে তো কপার আছে, তো কপারটা কি করবে? কপার আয়ন সিক্রিশন করবে। এই যে কপার আয়ন সিক্রিশন করবে তার ফলে কি হবে? এন্ডোমেট্রিয়ামে ফ্যাগোসাইটোটিক যে সেলগুলো আছে সেগুলোকে এক্সাইটেড করবে।
তো এন্ডোমেট্রিয়ামে ফ্যাগোসাইটিক সেল আছে, তো সেই যে সেলগুলো আছে সেগুলোকে এক্সাইটেড করবে। এর ফলে কি হবে, স্পার্ম যখনই ঢুকবে তখন কি করবে, ওই ফ্যাগোসাইটোটিক সেলগুলো ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ওই স্পার্মগুলোকে খেয়ে ফেলবে। কিংবা আরও একটা কাজ করবে এই কপার আয়ন, কী করবে, সেই কপার আয়নগুলো স্পার্মের যে চলন ক্ষমতা আছে, চলন ক্ষমতা মানে ক্যাপাসিটেশন, সেই যে চলন ক্ষমতা আছে সেই চলন ক্ষমতাগুলোকেও হ্রাস করবে। ফলে কি হবে, স্পার্মগুলো ওভা পর্যন্ত পৌঁছতে পারবে না। তাহলে দুটো করছে, কপার আয়নের কাজ দুটো হচ্ছে, এক হলো চলন ক্ষমতা নষ্ট করছে, চলন ক্ষমতা হ্রাস করে দিচ্ছে, তার ফলে ওভার মধ্যে পৌঁছতে পারবে না। কিংবা কিছুটা যদি পৌঁছেও যায় তাহলে কি হবে, এন্ডোমেট্রিয়ামের গায়ে যে ফ্যাগোসাইটোটিক সেলগুলো আছে সেই সাইটোটিক সেলগুলো ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কিন্তু ওই স্পার্মগুলোকে খেয়ে ফেলবে। তার ফলে কি হবে, তার ফলে কিন্তু ফার্টিলাইজেশনের যে পসিবিলিটি সেটা কিন্তু হ্রাস পাবে। তো এইভাবেও কিন্তু জন্ম নিয়ন্ত্রণ করা সম্ভব। নেক্সট যে মেথডটা আছে সেটা হলো হরমোনাল মেথড। হরমোনাল মেথডটাকে আমরা আবার দুভাগে ভাগ করেছি, সেটা একটা হলো ট্যাবলেটের মাধ্যমে করা যেতে পারে, আরেকটা হলো চিপ ইনসারশনের মাধ্যমেও কিন্তু জন্ম নিয়ন্ত্রণ করা যেতে পারে। এই ট্যাবলেট মেথডে দু ধরনের ট্যাবলেট ইউজ করা হয়, একটা হলো রেগুলার ট্যাবলেট আর একটা হলো এমার্জেন্সি ট্যাবলেট। তো রেগুলার ট্যাবলেট বা রেগুলার পিলটা কি, ধরো মেনস্ট্রুয়েশন ব্লিডিংটা হচ্ছে 1 থেকে 4 দিন পর্যন্ত, এবার ওই সময়টায় কিন্তু সেই রেগুলার পিলটা খাওয়ার দরকার নেই। এবার 5 নম্বর দিন থেকে শুরু করে আবার মেনস্ট্রুয়েশন ব্লিডিংটা না হওয়া পর্যন্ত কিন্তু একটা ফিমেলকে এই পিলটা খেতে হবে। তো কোনো দিন যদি একটা পিল ধরো খেতে ভুলে যাওয়া হয়, নেক্সট দিন কিন্তু 2টো পিল খেতে হবে। তো এটা হলো রেগুলার পিলটা এভাবে নেওয়া হয়, রেগুলারলি নেওয়া হয়, মানে মেনস্ট্রুয়েশন ব্লিডিংয়ের সময়টুকু বাদ দিয়ে বাকি সময়টুকু এই পিলটা কিন্তু নেওয়া হয়। তো এই পিলের মধ্যে কি থাকে, এই পিলের মধ্যে থাকে হলো প্রোজেস্টেরন হরমোন। প্রোজেস্টেরন হরমোন কী করে, এন্ডোমেট্রিয়ামের যে ওয়ালটা থিক হয় সেই থিক যাতে না হতে পারে সেটা দেখে। কারণ ঠিক হলে কি হবে, যদি ফার্টিলাইজেশন হয়েও যায় তো সেই ঠিক হলে ঠিক ওয়ালের মধ্যে ইমপ্লান্টেশন হবে, যাতে সেই জায়গাটা না পায়, ফার্টিলাইজড এগ যাতে সেই জায়গাটা না পায় সেটা কে দেখে, প্রোজেস্টেরন হরমোন। প্রোজেস্টেরন হরমোন সেই যে এন্ডোমেট্রিয়ামের ওয়ালটা সেটাকে কিন্তু ঠিক হতে দেয় না। ফলে কি হয়, ইমপ্লান্টেশন হওয়ার চান্সেস থাকে না, ফার্টিলাইজেশন হলেও ইমপ্লান্টেশন হওয়ার চান্সেস থাকে না। এবার এমার্জেন্সি পিল কি, একটা তো এবার বললাম রেগুলার পিলের কথা, এবার বলবো এমার্জেন্সি পিল কি। এমার্জেন্সি পিলটা কিন্তু 72 ঘন্টার মধ্যে নিতে হয়, 72 আওয়ার্সের মধ্যে নিতে হবে। যেই মুহূর্তে ধরো ইন্টারকোর্স হলো তার ইমিডিয়েটলি খেতে হবে। তো যত দেরি করবে তার পসিবিলিটি মানে তার যে এফেক্টিভিটিটা কম হবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব 72 আওয়ার্সের মধ্যে কিন্তু এই পিলটা নিতে হবে, এমার্জেন্সি পিলটা নিতে হবে। 72 আওয়ার্সের পরে এই পিল নিলে কিন্তু কোনো কাজ হবে না। এই পিলটা এমার্জেন্সি যে পিল সেটার কিন্তু প্রচুর সাইড এফেক্টস আছে। তো এটা হলো ট্যাবলেট মেথড। আরেকটা যে হরমোনাল মেথডের কথা বলেছিলাম সেটা হলো চিপ ইনসারশন। চিপ ইনসারশন কি, এরকম প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ করতে পারে এরকম কিছু চিপ আছে, সেই চিপগুলো কি করা হয়, বডিতে প্রবেশ করানো থাকে। তো যেহেতু চিপ, তার ফলে কি হয়, এটা হ্যাক করার সম্ভাবনা থাকে। হ্যাক করে কি করতে পারবে, প্রোজেস্টেরন লেভেল বাড়িয়ে কমিয়ে দিতে পারবে, তাই না? কিন্তু এই যে চিপ ইনসারশন পদ্ধতি সেটা কিন্তু মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে হয়, এই আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এই চিপ ইনসারশন প্রসেসটা কিন্তু খুব কমই হয়। তো এইভাবেও কিন্তু জন্ম নিয়ন্ত্রণ করা যেতে পারে। তাহলে আমি মোটামুটি এই স্পেসিং মেথডের মধ্যে মেইনলি ন্যাচারাল আর বেরিয়ার এই দুটো মেথডে ভাগ করেছি। ন্যাচারাল মেথডকে আমরা 3টে ভাগ করেছিলাম, তোমরা জানো। একটা হলো ক্যালেন্ডার মেথড, একটা হলো উইথড্রল প্রসেস, তাই তো, আর একটা হলো ল্যাকটেশনের সময় কিন্তু মানে জন্ম নিয়ন্ত্রণ কিছুটা হয়। তো এইটা গেল ন্যাচারাল মেথডের 3টে ভাগ। আর বেরিয়ার মেথড তোমরা দেখেছো, ফিজিক্যালি বেরিয়ার, আর একটা হলো কেমিক্যাল বেরিয়ার, আর একটা হলো ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস ইউজ করে
কিংবা হরমোনাল মেথড, সবগুলোই আমি ডিটেলে আলোচনা করেছি। এবার নেক্সট যেই প্রসেসটা বলবো, পার্মানেন্ট মেথড। প্রথমেই তো আমরা দুটো ভাগ করেছিলাম, একটা স্পেসিং আর একটা হলো পার্মানেন্ট। আমি পুরোটা হলো স্পেসিং মেথড নিয়ে বলেছি, আর এখন যেটা বলবো পার্মানেন্ট মেথড। পার্মানেন্ট মেথডটা মেলদের ক্ষেত্রেও করা যেতে পারে কিংবা ফিমেলদের ক্ষেত্রেও করা যেতে পারে। মেলদের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো ভ্যাসেকটমি, আর ফিমেলদের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো টিউবেক্টমি। তো এই দুটো নিয়ে আমি একটু ডিটেইলে বলি। ভ্যাসেকটমি হলো মেলদের ক্ষেত্রে পার্মানেন্ট কন্ট্রাসেপশন বা স্টেরিলাইজেশন প্রসেস। এই প্রসেসে কি করা হয়, ভাজ ডিফারেন্সটাকে কেটে দেওয়া হয়। তোমরা জানো যে কটা ভাজ ডিফারেন্স থাকে, দুটো ভাজ ডিফারেন্স থাকছে। এই দুটো ভাজ ডিফারেন্সকেই কেটে দেওয়া হয় এবং সেখানে নট করে দেওয়া হয়, মানে গিট বেঁধে দেওয়া হয়। এর ফলে কি হচ্ছে, স্পার্ম কিন্তু উৎপন্ন হচ্ছে, কিন্তু সেই স্পার্মটা কোথায় উৎপন্ন হচ্ছে, এই শুক্রাশয়ের মধ্যে উৎপন্ন হচ্ছে। তাহলে স্পার্ম উৎপন্ন হচ্ছে এবং সেটা শুক্রাশয়ের মধ্যেই অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, বডি অ্যাবজর্ব করে নিচ্ছে। কিন্তু শুধু স্পার্মটা এই ভাজ ডিফারেন্সের মধ্য দিয়ে গিয়ে কিন্তু ইউরেথ্রার মধ্য দিয়ে বেরোতে পারছে না। স্পার্ম উৎপন্ন হচ্ছে কিন্তু সেটা শুক্রাশয়ের মধ্যেই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আরেকটা কাজ হয়, সেটা কিন্তু সিমেন্স কিন্তু উৎপন্ন হচ্ছে। যেই মেলের ভ্যাসেকটমি হয়েছে তার কিন্তু সিমেন্স উৎপন্ন হচ্ছে, কারণ তোমরা জানো সিমেন্সের মধ্যে অনলি 5% থাকে হচ্ছে স্পার্ম, বাকি যেগুলো থাকছে বিভিন্ন গ্ল্যান্ডের সিক্রেশন, যেমন বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ডের সিক্রেশন বা প্রোস্টেট গ্ল্যান্ডের সিক্রেশন, বিভিন্ন গ্ল্যান্ডের সিক্রেশন থাকে, তার মধ্যে অনলি 5% থাকছে স্পার্ম। তো তাহলে কি হচ্ছে, সিমেন্স কিন্তু উৎপন্ন হচ্ছে, ইজাকুলেশন হচ্ছে, কিন্তু সেই সিমেন্সের মধ্যে কি থাকছে না, স্পার্ম থাকছে না। তার ফলে কি হয়, যখন ইন্টারকোর্স হয় বা মেটিং হয়, তার ফলে যে সিমেন্সের মধ্যে স্পার্মই যদি না থাকে তাহলে কি হবে, ফার্টিলাইজেশন হবে না। তাহলে এইটা একটা হলো মেলদের ক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণের পার্মানেন্ট পদ্ধতি। এই পদ্ধতিটার নাম কি, ভ্যাসেকটমি। তো এই ভ্যাসেকটমির মাধ্যমে জন্ম নিয়ন্ত্রণ করা যায়। তো এর মাধ্যমে সিমেন্স উৎপন্ন হচ্ছে, খেয়াল রেখো কিন্তু সিমেন্স কিন্তু উৎপন্ন হচ্ছে, সেই সিমেন্সে শুধুমাত্র স্পার্ম থাকছে না। তো নেক্সট যে প্রসেসটা বলবো সেটা হলো টিউবেক্টমি। চলো একটা ছবি দেখি আমরা। দেখো এখানে একটা ছবি দেখো, এটা হলো টিউবেক্টমি। টিউবেক্টমিটা কি, টিউবেক্টমিতে ফিমেলদের ক্ষেত্রে করা হয়। ফিমেলের ফ্যালোপিয়ান টিউবের 1 থেকে 2 সেন্টিমিটার পর্যন্ত কেটে নেওয়া হয় বা সেখানে একটা নট বেঁধে দেওয়া হয়। তার ফলে কি হচ্ছে, ওভিউলেশনটা কিন্তু হচ্ছে, এই ওভারি থেকে দেখো ওভিউলেশন হচ্ছে, মানে ওভারটা রিলিজ করছে এবং ফিমরিও ক্যাচ করছে, কিন্তু সেটা ফ্যালোপিয়ানের টিউবে পুরোটা আসতে পারে না বা স্পার্মও এখানে পুরোটা যেতে পারে না। ফলে কি হচ্ছে, ফার্টিলাইজেশনটা হচ্ছে না। এখানে তো কাট করা থাকছে বা গিট বাঁধা থাকছে, তার ফলে কি হচ্ছে, স্পার্ম এবং ওভার কিন্তু ফিউশন হচ্ছে না। তো এই টিউবেক্টমিটা হলো একটা ফিমেলদের ক্ষেত্রে পার্মানেন্ট প্রসেস। এই প্রসেসের মাধ্যমে কিন্তু জন্ম নিয়ন্ত্রণ করা হয়। এটা একটা চলতি ভাষা আছে, টিউবেক্টমির যে চলতি ভাষাটা তোমরা অনেকেই শুনে থাকবে, সেটাকে লাইগেশন বলে। ফিমেলদের ক্ষেত্রে লাইগেশন ওয়ার্ডটা তোমরা কিন্তু অনেকেই শুনে থাকবে। তো এই প্রসেসে কিন্তু জন্ম নিয়ন্ত্রণ করা যায়। তো আজকে তোমরা জন্ম নিয়ন্ত্রণের বার্থ কন্ট্রোল যে মেথডগুলো সেগুলো নিয়ে সমস্তটাই ডিটেলে জানলে। স্পেসিং মেথড এবং পার্মানেন্ট মেথড সবগুলোই তোমরা ডিটেলে জেনেছো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট যে ভিডিওতে আমরা আসবো রিপ্রোডাক্টিভ হেলথের থার্ড পার্ট, আজকে তো সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করলাম, থার্ড পার্ট সেটা হলো এমটিপি নিয়ে, মানে মেডিকেল টার্মিনেশন প্রসেস কীভাবে হচ্ছে, সেই প্রসিডিওরগুলো কী সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেখানে আনওয়ান্টেড বেবি বা বিভিন্ন বেবির মধ্যে বিভিন্ন অ্যাবনর্মালিটিস যদি থাকে সেখানে কিভাবে টার্মিনেট করা হয় সেই প্রসিডিওরগুলো নিয়ে আমি নেক্সট ভিডিওতে আসছি।